আকাশের বলা সেই প্রথম কথাগুলো থেকে শুরু করে জেডির শেষ করা আর্তনাদ সব কিছু শুনেছে তারা দুই ভাই বোন। আকাশ আর জেডির অসহায়ত্ব সচক্ষে দেখেছে। আকাশের গত 1 বছরের করা কর্মকাণ্ডের কথা জেনেছে, সৃজনকে রক্ষা করার কথা জেনেছে, আড়াল থেকে সৌম্যকে আগলে রাখার কথা জেনেছে তাদের ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই অধীর ভাইয়া এখনও বেঁচে আছে, যে ভাগ্যের কাছে হেরে গিয়ে তার প্রাণকে খুব বাজেভাবে হারিয়ে ফেলেছে। দু ভাই বোন ভেজা চোখে নিচু হয়ে বসে আকাশের দিকে দুহাত বাড়িয়ে দেয়া ঝিরির পানি চেয়ে আছে। সন্ধ্যা স্মৃতির পাতায় ভেসে ওঠে ছোটবেলায় তার একমাত্র খেলার সাথী অধীর ভাইয়ার সাথে কাটানো কিছু মুহূর্তের মাঝে একটা দৃশ্যপট। কি চাই তোর সন্ধ্যা প্রাণ? শুধু একটাবার বল, আমি এক্ষুনি সব এনে দিচ্ছি। অধীরের কথা শুনে ছোট্ট সন্ধ্যা বিরক্ত হয়ে বলে, আবার আমাকে অন্যায়ভাবে ডাকছো? আমার নাম শুধু সন্ধ্যা, শুধু সন্ধ্যা, বুঝলে? অধীর হেসে মাথা নেড়ে বলে। না, বুঝিনি। সন্ধ্যা চোখ বাঁকিয়ে বলে, কেন বুঝুনি? অধীর সন্ধ্যাকে টেনে মাঠে ঘাসের উপর বসায়। এরপর সেও সন্ধ্যার পেছনে হাঁটু মুড়ে বসে সন্ধ্যার কোমর সমান খোলা চুলগুলো নেড়ে চেড়ে বলে, সবসময় এভাবে চুল ছেড়ে থাকিস কেন? সন্ধ্যা চোখ মুখ কুচকে চেঁচিয়ে বলে, আহ, আমার চুল ছাড়ো অধীর ভাইয়া, লাগছে। অধীর হাত দিয়ে চুলের জট ছড়াতে বলে, সারাদিন চুল ছেড়ে থাকার ফল এটা। এরপর পকেট থেকে একটা সুন্দর রাবার ব্যান্ড বের করে সন্ধ্যার চুল উঁচু করে ছুটি করে দেয় আর বলে, তোর চুল একদিন হাঁটুর নিচ ছাড়িয়ে যাবে, বলেও চুল কাটার কথা মাথায় আনবি না। তোকে কষ্ট করে কিচ্ছু করতে হবে না, চুল তোর যত্ন আমার, বুঝলি প্রাণ? আর তাছাড়া বউ বানাবো তোকে আমি, তাই তোর উল্টো কথা আমি বুঝি না। কথাটা শুনতে সন্ধ্যা অধীরের দিকে তাকায়, মুখ ভেঙিয়ে বলে, হব না তোমার বউ, সারাদিন প্রাণ প্রাণ বলে মাথা খেয়ে ফেলো আমার। অধীর সন্ধ্যার কান টেনে ধরলে সন্ধ্যা চেঁচিয়ে বলতে থাকে, হব হব, তোমারই বউ হব। কান ছিঁড়ে গেল আমার, কান ছাড়ো। আহ! অধীর সন্ধ্যার কান ছেড়ে দেয়। সন্ধ্যা কান ডলতে ডলতে অধীরের দিকে চেয়ে বলে, আমি যা যা চাইবো সব দিতে হবে কিন্তু। অধীর হেসে বলে, ভাগ্যা সব দিব, কি চাই তোর? সন্ধ্যা দুষ্টুমি হেসে বলে, সকালে একবার, রাতে একবার তোমাকে ঝাঁটা দিয়ে পেটাতে দিতে হবে। অধীর কেসে ওঠে। আবারও সন্ধ্যার কান টেনে ধরতে নিলে সন্ধ্যা তার আগে মাঠ থেকে উঠে দাঁড়িয়ে অধীরকে মুখ ভেঙিয়ে দৌড় দেয়। খিলখিলিয়ে হাসতে থাকে, ঘাড়ে ঝুলিয়ে রাখা ওড়না দু হাতে ধরে দৌড়াচ্ছে। অধীর সন্ধ্যাকে ধরতে না পেরে সন্ধ্যার পিছু দৌড়ায়, হাত উঁচু করে বলে, এই দাঁড়া, 2 আঙুল সমান মেয়ে হয়ে আমাকে ঝাঁটাপেটা করতে চাস? কত বড় সাহস! সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে একবার পিছু ফিরে অধীরের উদ্দেশ্যে বলে, তো 2 আঙ্গুলের মেয়েকে বিয়ে করতে চাও কেন? হ্যাঁ, লজ্জা নেই? অধীর কিছু বলতে গিয়েও হেসে ফেলে, হাঁপিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। নিজেকে সামলে বলে, তুই 1/2 আঙুল সমান হলেও তোকেই বিয়ে করবো, পাকনা ভরি। 7 বছরের সন্ধ্যা, বিয়ে, ভালোবাসা এসব না বুঝলেও অধীরের এসব কথা তার বেশ ভালোই লাগতো, প্রাণ খুলে হাসত। অধীর ভাইয়ার সাথে এমন ধারার খুনসুটির দিনের শেষ নেই সন্ধ্যার। সন্ধ্যা তখন ভালো লাগা ভালোবাসার মানে বুঝতো না, কিন্তু তার খেলার সাথে খুনসুটির সাথে অধীর ভাইয়াকে হারিয়ে পাগলের মতো কেঁদেছিল। অধীর হারিয়ে যাওয়ার পর সন্ধ্যারা সে গ্রাম ছেড়ে আসার পর সন্ধ্যার যখন অধীরকে খুব মনে পড়তো, তখন অবুঝ সন্ধ্যা একা একা পুকুর পাড়ে বসে কাঁদতে কাঁদতে বলতো, অধীর ভাইয়া আমাকে তো বউ বানাইলো না, শুধু মিথ্যা বলে চলে গেল। মিথ্যুক অধীর ভাইয়া একটা। সবকিছু সন্ধ্যার স্পষ্ট মনে না থাকলেও সেই স্মৃতিগুলো একেবারে অস্পষ্টও নয়। বাচ্চাকালের পুরনো দিনগুলোর কথা ভেবে সন্ধ্যার দুচোখ বেয়ে নোনা জল গড়ায়। দৃষ্টি জেডি রূপে অধীরের পানে। সন্ধ্যার পিছনে দাঁড়ানো সৌম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। জেডি যে তাদের অধীর ভাইয়া এটা কখনো কল্পনাতেও আসেনি। সৌম্যর মনে আছে ভার্সিটি লাইফের কথা। ভার্সিটির ফার্স্ট ইয়ারের শেষের দিকে জেডি তার কাছে এসে বলেছিল সে তার বোনকে বিয়ে করতে চায়। হঠাৎ জেডির থেকে এহেন প্রস্তাব পেয়ে সৌম্য ভীষণ অবাক হয়েছিল। ভার্সিটির প্রথম থেকে জেডিকে ভীষণ উশৃঙ্খল একজন মানুষ হিসেবে চিনে এসেছে সৌম্য। সাথে আকাশও ছিল, তবে আকাশ জেডির তুলনায় একটু কম ছিল। জেডির থেকে পাওয়া নিজের বনুর জন্য পাওয়া প্রস্তাবটা সৌম্যর একটু ভালো লাগেনি। সে মুখের উপর না করে দিয়েছিল। এমন মানুষের সাথে সে তার বনুর জীবন কিছুতেই জড়াতে দেবে না বলেছিল। জেডিকে তার ফ্লার্ট করা লোকদের ভেবেছিল সৌম্য। জেডির চাল ছিল না এমন মনে হতো। যদিও জেডি মেয়েদের সাথে মিশতো এমন নয়, তবে জেডির গেটআপ, কথা বলার ধরনই এমন ছিল। এজন্য আকাশের অ্যাক্সিডেন্টের পর 4 মাসের মাথায় আকাশের সাথে সাথে যখন জেডির সাথেও দেখা হয়েছিল, তখন সৌম্য তার অসুস্থ বোনকে নিয়ে জেডির গাড়িতে উঠতে সংকোচ বোধ করছিল। দিনও জানতো না এটাই তাদের সেই অধীর ভাইয়া।
যে হারিয়ে যাওয়ার পর থেকে তাদের জীবন এলোমেলো হওয়া শুরু হয়েছিল। অধীর ভাইয়া মারা গিয়েছে জেনে সে কত চিৎকার করে কেঁদেছে। গ্রামের মানুষ তার কান্না দেখতে এসেছে। অধীর মারা যাওয়ার পর সময় নদীর পাড়ে মাছ মারতে গিয়ে মাছ না মেরে নদীর পাড়ে বসে বসে কাঁদত। মনে হতো মায়ের বকা থেকে আর কেউ বাঁচাতে আসবে না। কতদিন নদীর পাড়ে বসে নিঃশব্দে কাঁদতে কাঁদতে ভাবতো অধীর ভাইয়া আর বলতে পারবে না বড় ভাই থাকলে ছোট ভাইদের এত টেনশন করতে হয় না, আর কখনো বড় ভাইয়ের মতন তার মাথায় হাত বুলিয়ে দিতে আসবে না। যাকে নিয়ে এত সব অনুভূতি ছিল, আজ শুনছে সেই অধীর ভাইয়া নাকি দিব্যি বেঁচে আছে, ছিল, আজও বেঁচে আছে। যা যা ঘটেছে তার বনুকে কেন্দ্র হয়ে। সমর মনে পড়ে এক সময়ের চিন্তিত অধীরের বলা কথা। অধীর তার দুহাতের মাঝে সমর দুহাত আঁকড়ে ধরে বলেছিল, সৌম্য শোনো, আমার কোনো প্রবলেম হলে আমি ইংল্যান্ড থেকে বা ঢাকা থেকে ফিরতে লেট করলে তুমি যেন আমাকে দেওয়া কথা ভুলে যেও না। সৌম্য ভ্রু কুচকে বলেছিল। কি বলে যাব না অধীর ভাইয়া? অধীর মলিন মুখে বলেছিল, আসলে গ্রামে আসতে মাঝে মাঝে আমার অনেক প্রবলেম হয়, কারণ বলতে পারবো না। তুমি শুধু তোমার বনুকে আমার জন্য রেখে দিবে। শুনেছি গ্রামের মেয়েদের অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। কথাটা শুনে সৌম্য শব্দ করে হেসেছিল অনেকক্ষণ। অধীর হাসেনি। তার চোখে মুখে চিন্তা ছিল। বাবার সাথে এই গ্রামে আসা নিয়ে সবসময় ঝামেলা লাগে তার। সেটা নিয়ে অধীরের যত চিন্তা ছিল। সৌম্য নিজেকে সামলে বলেছিল, আপনার জন্য আমার বোনকে রেখে দেওয়ার কথা আপনি প্রতিদিনই বলেন। আমি তো বলেইছি আমি জীবনেও আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দেব না। তবুও আপনি প্রতিদিনই এভাবে বলেন। এক কথার কতবার বলবেন? মনে হয় প্রেম হওয়ার আগেই ছেঁকা খাচ্ছেন আপনি। অধীর সৌম্যর কথা শুনে হেসে ফেলেছিল। সৌম্যর কাঁধে হাত রেখে বলেছিল, আমি ভীষণ ভয় পাই সৌম্য, তুমি এখন বুঝবে না। যেদিন আমার জায়গায় আসবে সেদিন বুঝবে। আপাতত আমাকে দিয়ে কথা রাখবে, আর কিছু করতে হবে না। সৌম্য হেসে ফেলেছিল, বলেছিল, অবশ্যই রাখবো অধীর ভাইয়া। পুরনো দিনের কথাগুলো ভেবে সৌম্যর ভেতর থেকে শব্দহীন চিৎকার বেরিয়ে আসে। সে তো চেয়েছিল তার অধীর ভাইয়ার বউ হিসেবে তার বনুকে দেখতে। সে অধীরকে দেয়া কথা রাখতে চেয়েছিল। আকাশ পানি চেয়ে অধীর ভাইয়াকে কত ডেকেছিল। অধীর ভাইয়া হারিয়ে গিয়েছিল। ভাগ্য তাদের কারো সহায় হয়নি। কোথায় যেন শুনেছিল, আমরা যা দেখে সবচেয়ে বেশি ভয় পাই, আল্লাহ সবার আগে নাকি আমাদের সেই পরিস্থিতিতেই ফেলে দেয়। কথাটা এতদিন সৌম্যর কাছে বানোয়াট মনে হলেও আজ কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করলো। এই যে অধীর সবচেয়ে বেশি ভয় পেত তার বুনুকে হারানোর, আর অধীর ভাইয়ার পাওয়া ভয়টুকু আল্লাহ নিমিষে কত কঠিনভাবে বাস্তবায়ন করে দিল। অধীর ভাইয়ার ভাগ্য তার বনুকে শুধু হারিয়েই ক্ষান্ত হয়নি, তার বনুকে হারানোর কারণ হিসেবে আল্লাহ অধীর ভাইয়ারই সবচেয়ে প্রিয় বন্ধুকে বেছে নিয়েছে। সৌম্য ঝাপসা চোখে এক ধ্যানে চেয়ে রইল জেডি রূপী অধীরের পানে। আকাশ জেডির দিকে চেয়ে ভাঙা গলায় বলে, সব বাদ দিয়ে যদি এসে বলতি আমার সন্ধ্যা মালতী তোর প্রাণ, তবে আমি সন্ধ্যা মালতীকে তোকে দিয়ে না দিতে পারলেও নিজে মরে যেতাম। তোর চোখের সামনে আমি আর আমার সন্ধ্যা মালতী সুখের সংসার করে তোর বুকের দহন বাড়াতাম না। কিন্তু তুই এসব কি করে ফেললে জ্যাক? জেডি মাথা উঁচু করে তাকায় আকাশের দিকে, ধরা গলায় বলে, আমার প্রাণ কি আমাকে দিয়ে দিতে পারতে না কেন? আকাশ ঠকিলে বলে, আমি ছাড়া ওকে ছোঁয়ার অধিকার আমি কাউকে দেব না, সেটা তুই হলেও। জেডির মলিন মুখখানা আরও মলিন হলো। বলে, আর আমাকে দেওয়ার কথা সব ভুলে গেলি? আকাশের বুকের যন্ত্রণা বৃদ্ধি পায়। শ্বাস চেপে বেঁধে আসা গলায় বলে, আমার সন্ধ্যা মালতীর জন্য হাজারটা কথার বরখেলাপ করে অসম্মানের ভার বইতে পারি আমি। জেডির বেদনা মিশ্রিত দুচোখ বেয়ে নোনাঝোল গড়ায়। দুর্বল শরীরটা ধীরে ধীরে টেনে তোলে। আকাশের দিকে সামান্য এগিয়ে এসে আকাশের মুখোমুখি হয়ে বলে, তাহলে আমিও আমার সন্ধ্যা প্রাণের জন্য বিশ্বাসঘাতকতা করতে পারি। আকাশ ঠকিল। চোখ দুটো বড্ড ব্যথা, এক বুকে কত শত আঘাত। জেডি দুহাতে চোখ ডলে বলতে শুরু করে, যে বীর দেখা বাবার আশায় আমি জেলে বসে মাসের পর মাস গুনেছি। এবি আমার খোঁজ নিতে আসবে ভেবে প্রতিনিয়ত অপেক্ষা করেছি। অপেক্ষার প্রহর ফুরাতো না বলে কত শত অশ্রুকণা ঝরিয়েছি। সেই এভি আমাকে ভুলে আমার প্রাণকে নিয়ে কত সুখে সংসার করছিল। একটা সময় এসে তুই, সৌম্য, সন্ধ্যা, প্রাণ সবাই আমাকে একেবারেই ভুলে গিয়েছিলে। কেউ আমাকে একটু মনে রাখিসনি এভি। আমি কি তোদের জন্য কিছুই করিনি? কোনো কারণ ছাড়াই আমার উপর তোর আগে থেকেই এতটা রাগ আর ঘৃণা জমেছিল যে পরবর্তীতে আমার সাথে দেখা হওয়ার পরও আমার ব্যাপারে সামান্য একটু খোঁজও নিসনি। আমি খারাপ তা আমি জানি এভি, কিন্তু তুই লাস্ট 7-8 বছরে মনুষ্যত্বের খাতিরেও আমার একটা খোঁজ নিসনি। আর ওই 4 বছর মরে গেছি নাকি বেঁচে আছি সেই খোঁজটাও নিসনি এভি।
কথাগুলো বলে জেডি ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা ডান চোখের নোনা পানি ছিটকে ফেলে। আকাশ মলিন মুখে জেডির দিকে চেয়ে আছে। মুখে রানী। মা তাকে যা বলেছিল সেসবের সত্যতা সে পরে বুঝেছিল ঠিকই, কিন্তু সে জেডির উপর রাগ অভিমান করার পরও জেডিকে আর তার কাছে আসতে না দেখে দুঃখ পেয়েছিল খুব। খোঁজ নিয়ে জেনেছিল জেডি ইংল্যান্ডে চলে গিয়েছে। এটা শুনে আকাশের খারাপ লাগার পরিমাণ বাড়ে। এরপর সে জেডির নাম্বারে কল করলে জেডির ফোন বারবার কেটে দেওয়া হতো। আকাশের ভীষণ খারাপ লেগেছিল। তার অভিমানের মাত্রা গাঢ় থেকে গাঢ় হলো। কিন্তু জেডি আর বাংলাদেশে আসলো না। আকাশ ভেবেছিল জেডি ইচ্ছে করে তাকে ইগনোর করছে, এজন্য সে এক প্রকার জেদ করে জেডির আর খোঁজ নেয়নি। বুকে পুষেছিল পাহাড় সম অভিমান। একদিন যে জ্যাকের পাশে কেউ ছিল না, জ্যাকের বাবা পর্যন্ত ছিল না, সেদিন সে নিজে একটা বাচ্চা হয়ে জ্যাককে বুকে জড়িয়ে নিয়েছিল। সেই জ্যাক তাকে ভুলে গিয়েছে ভেবে আকাশ যেমন কষ্ট পেয়েছিল, তেমনই জ্যাকের একটা ফোনের অপেক্ষা করত। কিন্তু বছর ঘুরলেও সে জ্যাকের থেকে কোনো রেসপন্স পায়নি। সে ভেবেছিল জ্যাকের ভালো অবস্থান হওয়ায় জ্যাক তাকে আর মনে করতে চায় না, তাই সে নিজেও আর জ্যাকের দিকে ফিরে তাকায়নি। কিন্তু তার ভাবনা সব ভুল ছিল। সে অভিমান করে প্রিয় বন্ধুর থেকে দূরে সরে থেকেছে, আর তার প্রিয় বন্ধু সুদূর ইংল্যান্ডের জেলে বসে তার জন্য চোখের জল ফেলেছে। আকাশের নিজেকে ভীষণ অসহায় এক প্রাণী মনে হলো। সে যদি একবার জানতো জ্যাক ওই ইংল্যান্ডের জেলে, তবে সে এই বাংলাদেশের মাটিতে আর এক সেকেন্ডের জন্য থাকতো না। কিন্তু এখানে ভাগ্য তাদের সহায় হয়নি। জিডি ভাঙা গলায় বলে, আসলে আমি সবসময় তোর সাথে চিপকে থেকে আর সস্ত হয়ে গিয়েছিলাম, তাই আমার প্রতি তুই বিরক্ত হয়ে গিয়েছিলি। এটা আমি পরে বুঝেছি। আকাশ বিস্ময়ের সাথে ধরা গলায় আওড়ায়। জ্যাক, জেডি নিজেকে সামলে গলা ঝেড়ে বলে, চেনে হোক বা না চেনে হোক, আমার সাথে নিষ্ঠুরতার সূচনা তোরাই করেছিলি এভি। আমার লাইফে আমার সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয় মানুষ তোরা ছিলি। অথচ একটা সময় এসে তোরা সবাই আমাকে ভুলে গিয়েছিলি। তোদের কারো ভাবনাই আমার ছায়াটুকু ছিল না। এটুকু বলে চিডি আবারও চোখ মুছল। আকাশ ঝাপসা চোখ আর ব্যথাযুক্ত মন নিয়ে কেবল চিডিকে দেখে গেল। পেছনে দাঁড়ানো সন্ধ্যার চোখের বাঁধ থামে না। সে কেবল জেডি রূপী অধীরকে দেখে। সমুর একই অবস্থা, প্রত্যেকে যেন অনুভূতিহীন হয়ে গেছে। জেডি আবারও বলে, তোদের সবাইকে সুখে সংসার করতে দেখিয়ে আমি থমকে গিয়েছিলাম। সীমাহীন দুঃখ পেয়েছিলাম। কি করব ভেবে পাচ্ছিলাম না। বাবার বন্ধুকে সব খুলে বললে সে আমাকে জানাই, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। আমি দিশেহারা পথিক ছিলাম, মাথা কাজ করছিল না তখনও। হঠাৎ খবর পেলাম তুই ঢাকা থেকে চট্টগ্রাম ফিরছিস হেলিকপ্টার নিয়ে, আর বাবার বন্ধু আঙ্কেল আমার আড়ালে তোর হেলিকপ্টার ক্র্যাশ করিয়েছে। খবর টিপে মনে হলো কাছে আঘাতপ্রাপ্ত জায়গায় আবার ভয়ানকভাবে কেউ আঘাত করলো। ভাগ্যিস তখনও বাংলাদেশে ছিলাম, যেখানে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল। সকলের আড়ালে তোর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে বাংলাদেশেই তোর ট্রিটমেন্ট করাই। দুদিনের মাথায় তোকে নিয়ে ইংল্যান্ডে ব্যাক করি। তখন আমার মাথায় কোনো প্ল্যান ছিল না তোকে বাঁচানো ছাড়া। ইংল্যান্ড নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করাই। তুই ধীরে ধীরে সুস্থ হচ্ছিলি। তবে ডক্টর আমাকে জানায় তোর রিসেন্ট কিছু স্মৃতি মুছে গিয়েছে, লাইক গত 2-1 অথবা 3 বছরের স্মৃতি। তবে তোর স্মৃতি ধীরে ধীরে ফিরে আসবে। তখন আমার মাথায় প্ল্যান আসে। আমি বুঝেছিলাম তোর জ্ঞান ফিরলেও তুই সন্ধ্যাকে চিনতে পারবি না। এজন্য আমি ভাবি তুই সন্ধ্যাকে চিনতে না পারলে, সন্ধ্যাকে অস্বীকার করলে আমি আমার সন্ধ্যার প্রাণকে পাবো। তাই তোর যেন ধীরে ধীরেও স্মৃতি না ফিরে আসে, এজন্য ওষুধ দিতাম তোকে। সাথে তোর হার্টের কাছে একটি ডিভাইস সেট করিয়ে দিয়েছিলাম, যেন তুই কখন কি করছিস সব খবর আমি পাই। এতে আমার কাজে গরমিল হতো না। এরপর তোকে অন্য লোকের দ্বারা ভুল বুঝিয়েছিলাম সন্ধ্যা আর সৌম্যর ব্যাপারে। সৌম্য তোর বাবাকে ছুরি মারছে। এই ভিডিওটি আমি 2টো লোক ভাড়া করে তাদের সৌম্য আর তোর বাবার মাস্ক পরিয়ে অ্যাক্টিং করেছিলাম। এরপর সেটা তোকে সেন্ড করেছিলাম, যাতে তোর মনে বিন্দুমাত্র সন্দেহ না হয়। আর তুই যে ভিডিওগুলোর ফুটেজ নিজেকে দেখতি, অর্থাৎ তোর মায়েরা বলতো তুই তখন বাংলাদেশে ছিলি, কিন্তু তুই ফুটেজে দেখতি তুই ইংল্যান্ড। ওই ভিডিওগুলো এডিট করা। আসলে আমি ভার্চুয়াল লাইফ থেকে টুকটাক মাফিয়া রিলেটের সাথে একটু অ্যাড ছিলাম, তুই জানতি। তবে আমি নিজের জন্য জায়গা তৈরি করার আগে তুই সেজে তোর স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, অর্থাৎ তোর ইংল্যান্ডের মাফিয়া কিং হওয়ার স্বপ্ন। তাই মাস্ক সহ বিভিন্ন মেকআপ নিয়ে তুই সেজে ওই কাজগুলো করতাম। ইচ্ছে ছিল কোনো একদিন তোকে সারপ্রাইজ দেব, কিন্তু তার মধ্যে এত সব ঝামেলা লেগে গেল। আর তোর সেই অবস্থান সহ ওই ফুটেজগুলো জমা থাকলো। এবার তুই সুস্থ হলে তুই ইংল্যান্ডে নিজেকে মাফিয়া কিং হিসেবে দেখতে পাস।
তোর কিছু মনে না থাকাই তুই সন্দেহ করিসনি, তবে মাঝে মাঝে ডিস্টার্ব হতি, অভ্যাস না থাকাই। কিন্তু আমি ধীরে ধীরে ম্যানেজ করে নিয়েছিলাম। এরপর তুই প্রতিটি কাজ আমার প্ল্যান মাফিক করছিলি। বাংলাদেশে ফিরে সন্ধ্যাকে অস্বীকার করা থেকে শুরু করে সৌম্যর সাথে রুট বিহেভ। আমার ধারণা ছিল তুই সন্ধ্যা সৌম্যকে কখনো মনে করতে না পেরে ওদের আঘাত করলে তুই সন্ধ্যা আর সৌম্যর মন থেকে উঠে যাবি, আর তোরে কখনো কিছু মনে পড়বে না। আমি ভেবেছিলাম আমার সন্ধ্যার প্রাণ স্বামী কষ্ট পাবে। এরপর আর 5 জন মানুষের স্বামী মারা গেলে বা ছেড়ে দিলে তারা যেমন দ্বিতীয়বার সংসার করে, আমার সন্তান প্রাণও আমার সাথে তেমনি দ্বিতীয়বারের মতো সংসার বাঁধবে। তোর বাচ্চাকেও আমি মারতে চাইনি। প্রথম দিকে রাগ হলেও পরবর্তীতে ভেবেছিলাম সন্ধ্যা প্রাণের সাথে ওই বাচ্চাকেও আমি নিয়ে নিব, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু হঠাৎই কেমন সব উলট পালট লাগছিল। আমার প্ল্যান প্রথম দিকে কাজ করলেও পরের দিকে কেমন যেন হচ্ছিল। হাজার চেষ্টা করেও সব শেষে যেন তোরা একই সুতোই আটকে যেতি। তখন আমি টার্গেট করি তোর বাচ্চাকে। আমার মনে হয়েছিল সিজনকে মারলে আমার প্ল্যান আবার ঠিকঠাক কাজ করবে, তোরা কনফার্ম আলাদা হয়ে যাবে। এটুকু বলতে আকাশ ডান হাত মুষ্টিবদ্ধ করে জেডির নাক বরাবর একটা ঘুষি মারে। জেডির শরীর ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ 2 হাতে জেডির হুডি শক্ত করে টেনে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, তার বাচ্চা, আমার রক্ত, ওকে মারতে যাওয়ার আগে তোর বুক কাঁপেনি? জেডি একটু হেসে বলে, খাবেনি তো। কথাটা বলতে আকাশ জেডির নাক বরাবর আরেকটা শক্ত ঘুষি মেরে দেয়। চিৎকার করে বলে, অমানুষ, অকৃতজ্ঞের চেয়ে অধম তুই। এরপর একটু থেমে বলে, আমার ভয় নিয়ে আজকে কেন মেরেছিস? জেডি মলিন মুখে তাকায় আকাশের দিকে, বলে, তোর একমাত্র ভাই তো আমি ছিলাম, নিয়াজ কবে থেকে তোর ভাই হলো? আকাশ বজ্র কণ্ঠে বলে, তোর মতো বেইমানটা এভির ভাই তো দূর, কর্মচারী হওয়ার যোগ্যতাও রাখিস না। বল, আমার ভাইকে কেন মেরেছিস? জেডি গা ছাড়া ভাবে বলে, নিয়াজকে আমার কখনোই পছন্দ ছিল না। ও সবসময় তোর বন্ধু হতে চাইতো, আমাদের বন্ধুত্বের মাঝে ভাগ বসাতে চাইতো, তবু ছেড়ে দিতাম। কিন্তু আজ তোর অপারেশন করালে ওখানে 99.99% ঝুঁকি থাকতো। ওইসব জেনেও ওই সস্তা বাংলাদেশে সে অপারেশন করতে চাইছিল, তাই ওই অসহ্যকর নিয়াজকে মেরে দিয়েছে। আকাশ রেগে জেডিকে ছুঁড়ে ফেলার মতো করে ধাক্কা দেয়। জেডি কয়েক পা পিছিয়ে যায়। আকাশ ফুঁসতে ফুঁসতে বলে, এসব ঢঙের দরদ নিজের মাঝে রাখিস। নিয়াজ জানতো আমি যে কষ্টে ছিলাম এর চেয়ে মরণ ভালো, তাই সে শেষ চেষ্টা করছিল। আর তুই? জেডি অসহায় কণ্ঠে বলে, আমি জানতাম না এভি, তোর স্মৃতি ফিরেছে। একবার যদি জানতাম তোর স্মৃতি ফিরেছে আর তুই কষ্ট পাচ্ছিস, তবে আমি হার মেনে নিতাম। আমি তো শুধু সন্ধ্যাপ্রাণকে পাওয়ার জন্য শেষ চেষ্টা। জেডির কথা থেমে যায়। আকাশের থেকে সামান্য পেছনে ডান দিকে সরে দাঁড়ানো কান্নারত সন্ধ্যার দিকে চোখ পড়লে। সন্ধ্যা জেডির দিকে এসে দুজনের চোখাচোখি হলো। সন্ধ্যা দৃষ্টি সরালো না, ধীর পায়ে এগিয়ে আসে জেডির দিকে। আকাশের থেকে এক পা সামনে দাঁড়িয়ে জেডির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, আপনি আমার নিয়াজ ভাইয়াকে মেরে ফেলেছেন? জেডি সন্ধ্যার দিকে চেয়ে ঢকিল। সন্ধ্যার বিশ্বাস হয় না তার নিয়াজ ভাইয়া মরে গেছে। নিয়াজ এমন একজন ব্যক্তি ছিল যাকে সন্ধ্যা এমন কোনো বিপদ নেই যে সে নিয়াজকে তার পাশে পায়নি। সেই মানুষটা মরে গেছে, তাও আবার তার আর সুম ভাইয়ার এককালের ভীষণ প্রিয় অধীর ভাইয়ার হাতে। সন্ধ্যা আবারও ভাঙা গলায় বলে, আমাদের অধীর ভাইয়া মানুষ খুন করতেও জানে, তুমি নিয়াজ ভাইয়াকে মেরেছ অধীর ভাইয়া? জেডির বুকটা কেমন মুচড়ে উঠল। ঠিক কতগুলো বছর পর সন্ধ্যা তাকে আবারও অধীর ভাইয়া আর তুমি করে ডাকলো। জেডির চোখ জোড়া ঝাপসা হয়। পিছে দাঁড়ানো আকাশ পিঠ ফিরিয়ে রাখা সন্ধ্যার দিকে চেয়ে আছে, দৃষ্টিতে প্রাণ নেই। জেডিকে করা সন্ধ্যার সম্বোধনে বিন্দু মাত্র অবাক হয়নি সে। জেডি আর সন্ধ্যার ছোটবেলার প্রতিটা ঘটনা জেডি তাকে এতবার বলেছিল যে আকাশ একবার চোখ বুঝলে আজও ওদের দুজনের কথোপকথন গড়গড় করে বলে দিতে পারবে। তার সন্ধ্যা মালতী জ্যাকের প্রাণ কথাটা ভাবতেই আকাশের বুক ব্যথার পরিমাণ বাড়তে লাগলো। সন্ধ্যা এবার চেঁচিয়ে ওঠে, কি হলো, কথা বলছো না কেন? জেডি ঢোকিলে ছোট্ট করে আওড়ায়। মেরেছি। সন্ধ্যার সহ্য হলো না। এই লোকটা তাদের সবার জীবন ধ্বংস করার পথে নেমেছে তো নেমেছে। তার ছেলেটাকে কতবার মারতে চেয়েছে, আর আজ তাদের নিয়াজ ভাইয়াকে একদম মেরে ফেলেছে। সন্ধ্যা জেডির দিকে তেড়ে যেতে নিলে পেছন থেকে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে এসে সন্ধ্যাকে 2 হাতের মাঝে আগলে নেয়। সন্ধ্যা ভাইয়ের বাধা পেয়ে শান্ত হয়। ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। নিয়াজ ভাইয়া নেই, এটা সে কি করে মেনে নেবে?
গতকালকেই তাকে নিয়াজ বলেছিল আর 2 দিন অপেক্ষা করতে, তাহলে নাকি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক করতে গিয়ে নিয়াজ ভাইয়া তার জীবনটাই দিয়ে দিল। সৌম্যর দৃষ্টি জেডির দিকে, জেডির দৃষ্টি সৌম্যর দিকে। সে সৌম্যর দিকে চেয়ে বলে, নিয়াজকে মেরেছি, সৌম্যর ইরাবতীর মুখে অ্যাসিড ছুড়ে দিয়েছি, গুলি করে মেরে ফেলতে চেয়েছি, সৌম্যর স্বপ্নে বাড়ি কেড়ে নিয়েছি, সৌম্যর কপালে একটা ছোটোখাটো চাকরিতে দৌড়, টিউশনটাও ঠিক করে করতে দিইনি, সবশেষে সৌম্যর নামে মামলা ঠুকে জেলে ঠকিয়েছি। সৌম্য পাথরের মতো দাঁড়িয়ে তার নিষ্ঠুর অধীর ভাইয়াকে দেখল। সে যে অধীর ভাইয়াকে চিনত, সে ছিল স্বচ্ছ, মন মানসিকতা ছিল শুভ্র রঙের মতন সফেদ। যে মানুষকে আঘাত নয় শুধু ভালোবাসতে জানত, সে চেনা অধীর ভাইয়ার কত অধঃপতন হয়েছে। নিজের চাওয়া পূরণ হয়নি বলে তাদের প্রত্যেকের সাথে দিনের পর দিন নোংরা খেলা খেলেছে, মানুষ খুন করেছে। আর সে বোকার মতো ভাবত তার অধীর ভাইয়া বেঁচে থাকলে তাকে দুঃখ ছুঁতে পারত না। অথচ গত 4 বছরে তার জীবনের সকল দুঃখ তার অধীর ভাইয়াই তাকে দিয়েছে। সৌম্যর সারা শরীরে অসহনীয় ব্যথা ছোটাছুটি করছে। সে জেডির দিকে চেয়ে প্রাণহীন হেসে বলে, অথচ আমি ভাবতাম আমাদের অধীর ভাই বেঁচে থাকলে আমাদের জীবন থেকে দুঃখ নামের অধ্যায় মুছে যেত। কত বোকা আমি। জেডির টইটুম্বর হয়ে আসা চোখ দুটো থেকে টুপ করে জল গড়াতে নেয়। তার আগে জেডি দৃষ্টি ফিরিয়ে নেয় ডান দিকে। সন্ধ্যা নিজেকে সামলায়। আসমানি নোমান কোথায়, এই নিয়ে তার আগে থেকেই চিন্তা হচ্ছিল, সাথে সন্দেহ, কারণ আসমানি নোমান তাকে কিছু বলতে চেয়েছিল আর উনি সেদিন ভীষণ বিধ্বস্ত ছিল। সবচেয়ে বড় কথা, তার আম্মা তাকে সন্ধ্যা বলে ডাকে না। আর আজ অধীরের মুখে সব শুনে তার শিওর মনে হচ্ছে অধীরই যেন আসমানি নোয়ানের খোঁজ। সন্ধ্যা তার ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে অধীরের দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, আমার আম্মা কোথায়? কথাটা শুনে জেডি চোখ বুঝল। সময় না নিয়ে সহজ গলায় বলে, বাগানের শেষ মাথায় তার কবর। কথাটা শুনে আকাশ, সৌম্য, সন্ধ্যার 3 জনের মাথার উপর যেন বিনা মেঘে বজ্রপাত হলো। স্তব্ধ হয়ে যায় 3 জনই। আসমানি নোয়ানের কবর মানে তিনি আর বেঁচে নেই? কেউ কিছু বলার আগে জেডি নিজেই বলে, আমার ব্যাপারে সব জেনে গিয়েছিল, তাই মেরে দিয়েছি। জেডির বলা পরবর্তী কথায় সকলে বোধহয় কিছু সময়ের জন্য বোধ হারিয়ে ফেলল। সন্ধ্যা বহু কষ্টে নিজেকে সামলায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে বাগানের উল্টো দিকে এক প্রকার দৌড় লাগায়। পা চলছে না, মাথাটা ভন ভন করে ঘুরছে, 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সন্ধ্যার পিছু পিছু আকাশ আর সৌম্য বড় বড় পায়ে এগোয়। 2 জন পাশাপাশি হাঁটছে, তবে মাঝখানে অনেকটা ফাঁকা। 2 জনের মাথায় আসমানি নোমান ছাড়া আর কিচ্ছু নেই আপাতত। সন্ধ্যার পরপর আকাশ আর সৌম্য বাগানের শেষ মাথায় এসে পৌঁছায়। চোখ পড়ে এক কোনায় কবরের মতো মাটি উঁচু করে রাখা। কবরের এক মাথায় একটা খেজুর গাছ গেড়ে দেয়া। সন্ধ্যা কাঁদতে কাঁদতে কবরের মাথায় বসে পড়ে। তাদের মাথার উপর থাকা বট গাছটা নাকি এই মাটির নিচে শুয়ে আছে। তাকে বলা আসমানি নোয়ানের শেষ কথাগুলো বারবার কানে বাজছে। তার গালে হাত দিয়ে বলেছে তাকে সাহসী জান্নাত হয়ে বাঁচতে। তার আম্মার এক একটা কথা কত দামি ছিল। তার দুঃখী জীবনে তার ভাইয়ের পর তার আম্মাই একমাত্র তাকে বুকে জড়িয়ে নিত, কত আদর ভালোবাসায় মুড়িয়ে রাখত। সেই মানুষটা হারিয়ে গেছে। সন্ধ্যা কাকে আম্মা বলে ডাকবে? তার মাথায় মায়ের মতন আর কে হাত বুলিয়ে দেবে? সে না খেলে তাকে কে শাসন করবে? সন্ধ্যার বুকটা হু হু করে ওঠে, কাঁদতে কাঁদতে করুণ সুরে আওড়ায়, আম্মা, তুমি কোথায় চলে গেলে আমাদের রেখে? তোমার সৃজন দাদু ভাই তোমাকে ছাড়া কি করে থাকবে আম্মা? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। আকাশ পাথরের মূর্তি নিয়ে দাঁড়িয়েছে, দৃষ্টি ওই উঁচু কবরটার দিকে। বারবার মনে পড়ছে মায়ের সাথে শেষবার দেখা হওয়ার দৃশ্য। যখন সে বাড়ি এসেছিল, শিমুকে জিজ্ঞেস করেছিল সন্ধ্যার কথা। তখনই তার মা রুম থেকে বেরোচ্ছিল, কিন্তু তাকে দেখে তার মা মুখ ফিরিয়ে নিয়েছিল, দরজা বন্ধ করে দিয়েছিল আর বেরোয়নি রুম থেকে। সেটাই ছিল আকাশের সাথে তার মায়ের শেষ দেখা। তার মা তার উপর বড্ড রাগ অভিমান পুষে বুকে শত শত যন্ত্রণা চেপে হে দুনিয়ার মায়া ত্যাগ করেছে। সে পারেনি তার মায়ের কাছে ক্ষমা চাইতে, পারেনি তার মায়ের ভুল ভাঙাতে, পারেনি মায়ের অভিমান ভাঙাতে। আকাশে রক্তলাল চোখ দুটো ফেটে নোনা পানি গালে গড়িয়ে পড়ে। সুম বারবার ঝাপসা চোখ জোড়া পরিষ্কার করছে ডান হাত দ্বারা। আসমানি নোমান তার বাড়ি গেলেই বলতো, সৌম্য, মায়ের বাড়ি ফিরবে না আব্বা? সৌম্য বরাবর চুপ থাকতো। আসমানি নোমান সৌম্যর মাথায় মায়ের স্নেহের হাত বুলিয়ে চুমু খেয়ে বলতো, দোয়া করি আব্বা, আবারও সব আগের মতো হোক, আমার ছেলে মেয়েরা আবারও এক হোক। আসমানি নোমান এমন আরও কত আদর মাখা দোয়ায় ভরা কথা বলতো। সব বুঝি স্মৃতি হয়ে গেল?
মাকে হারিয়ে ভেবেছিল আরেকটা মা পেয়েছে, অথচ আবার ভাগ্য তাদের সাথ দিল না। সন্ধ্যা ধীরে ধীরে নিজেকে সামলায়, এরপর হঠাৎই কবর পাড় থেকে দাঁড়িয়ে যায়। উল্টো ঘুরে দৃঢ় পায়ে এগিয়ে আসে জেরির দিকে, যেই সন্ধ্যাদের পিছু পিছু এখানে এসে দাঁড়িয়েছিল। সন্ধ্যাকে নিজের দিকে আসতে দেখে জেরি দ্রুত ঝাপসা চোখ জোড়া মুছে নেয়। সন্ধ্যা জেরির সামনাসামনি এসে দাঁড়ায়, টকটকে লালিত চোখ দুটো জেরির চোখে নিবদ্ধ রেখে রাগান্বিত স্বরে বলে, তোকে আমি এতটাই ঘৃণা করি যে ঘৃণার পরিমাপ করা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। কথাটা বলে সন্ধ্যা একদলা থুতো জেরির মুখে নিক্ষেপ করে। জেরি এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অবাক হলো ভীষণ, কিন্তু সে নির্বিকার চিত্তে সন্ধ্যার রাগান্বিত মুখপানে চেয়ে রইল। কেন যেন কান্না পাচ্ছে ভীষণ, চোখ জোড়া ভিজল। তবে সে নির্বিকার এক ধ্যানে চেয়ে রইল। সন্ধ্যা আবারও রুড়ো কণ্ঠে বলে, পাপে পাপে পথ যে ভরে শেষে পাপই গিলে ধরে। সময় কারো বন্ধু নয়, ভালো মন্দ সবই কয়। আজ হাসছ তুমি সুখের ঘোরে, কাল কাঁদবে সময়ের ডোরে। কথাটা বলে সন্ধ্যা আর দাঁড়ায় না, ডান দিকে ফিরে দৃঢ় পায়ে হাঁটতে থাকে। দু চোখ বেয়ে নোনা জল গড়াচ্ছে। এমন দিন কেন এলো যেদিনে দেখতে হচ্ছে তার প্রিয় অধীর ভাইয়া তার প্রিয় মানুষদের একে একে হত্যা করছে। এর চেয়ে তো ছোটবেলায় অধীর মারা গেলেই ভালো হতো। আকাশ জেরির দিকে তাকিয়ে ডান হাতের বুড়ো আঙুল দ্বারা এক ফোঁটা পানি ছিটকে ফেলে। রক্তলাল চোখ দুটো থেকে মনে হলো আগুনের ফুলকি ঝরছে। সে ডান দিক থেকে একটা গাছ থেকে গাছের মোটা ডাল চারা দিয়ে ভাঙল। এরপর সেটা হাতে নিয়ে বড় বড় পায়ে জিডির দিকে এগোয়। ক সেকেন্ডের মাথায় জিডির সামনে এসে চোখের পলকে গাছের মোটা ডালটা দ্বারা জিডির ডান দিকে সর্বশক্তি দিয়ে আঘাত করে। জিডির মাথা নিচু ছিল। হঠাৎ আক্রমণে এসে মোটেও প্রস্তুত ছিল না। আকাশের শক্ত আঘাতে সে একদম উল্টে পড়ে যায় কয়েক হাত দূরে। আকাশ এগিয়ে গিয়ে বাঁ হাতে জিডিকে টেনে তুলে ডান হাতের গাছের ডাল দ্বারা জিডির বাম গাল আর ঘাড় বরাবর আঘাত করে। সে একেবারে 3 বার উল্টে যায়। এবারের মারটার জন্য জিডি প্রস্তুতি নিতে পারেনি, মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। খুক খুক কেশে উঠে জিডি। ওদিকে প্রথমবার মারের শব্দ পেয়ে সন্ধ্যা উল্টে ঘুরে দাঁড়িয়েছিল। অধীরকে এভাবে মারতে দেখে সন্ধ্যা দু হাতে মুখ চেপে ফুঁপিয়ে ওঠে। দ্বিতীয় মারে অধীরের মুখ থেকে রক্ত পড়তে দেখে সে আর সৌম্য দুপাশ থেকে অধীরের দিকে আসতে নেয়, কিন্তু দুপা এগিয়ে দুজনেই থেমে যায়। মনে পড়ে অধীরের করা কার্যকলাপের কথা। দু ভাই বোন দুপাশে শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে যায়। ভেজা চোখে আহত অধীরের পানি চেয়ে থাকে। ওদিকে আকাশ এগিয়ে এসে মাটিতে শয়নরত অধীরকে হাতের ডাল দ্বারা দুদিক থেকে সমানে মারতে থাকে। জেডির পরনের হুডি টেনে খুলে ছুঁড়ে ফেলে আকাশ। তার ভস্ম করা দৃষ্টি জেডির পানে। ইতোমধ্যে জেডির মুখ থেকে অজস্র রক্ত বেরিয়েছে, পরনের শার্ট রক্তে ভিজে গিয়েছে। কিন্তু আজব করা ব্যাপার, জেডি হাসছে। রক্তে মাখামাখি ক্লান্তিতে ভরা মুখে প্রাণ খোলা হাসি হাসছে। আকাশকে একবারও বাধা দিচ্ছে না। আকাশ রক্তমাখা গাছের ডালটা ছুঁড়ে ফেলে দু হাতে জেডির শার্টের কলার টেনে ধরে। এখনও ভস্ম করা দৃষ্টি জেডির পানে, কিন্তু জেডি হাসছে। ধীরে ধীরে তার শরীরটা নেতিয়ে আসছে। আকাশ অসহ্যকর অনুভূতি নিয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে জেডির রক্তাক্ত মুখ বরাবর আরও 2টো ঘুষি মারল। হাতের কাছে মাটিতে গেড়ে রাখা একটা চাকু পেয়ে আকাশ তার ডান হাতের মুঠোয় চাকুটা নিয়ে নেয়। জেডির দিকে রাগান্বিত দৃষ্টিতে চেয়ে জেডির বুক বরাবর গেঁথে দেওয়ার জন্য ঝড়ের গতিতে চাকুটা জেডির বুকের দিকে নিয়ে যায়। চাকুটা জেডির বুক ছুঁই ছুঁই হতেই আকাশের হাত থেমে যায়। জেডি আকাশকে থেমে যেতে দেখে মলিন হাসে। নেতিয়ে যাওয়া রক্তে মাখামাখি শরীর নিয়ে অস্পষ্ট ভাঙা গলায় ভাঙা স্বরে বলে, থেমে গেলি কেন? আমি অপেক্ষা করছিলাম। জেডির বিধ্বস্ত মুখপানে ব্যথাতুর নয়নে চেয়ে আছে আকাশ। চাকু ধরে রাখা হাতটা থরথর করে কাঁপছে, চোখের কোনো নোনা জল। বাঁ হাতে জেডির সারা মুখে লেপটানো রক্ত মুছে দিয়ে ধরা গলায় বলে, জানিস জ্যাক, তোকে আমি ছোট থেকে যতটা আদর ভালোবাসা দিয়েছি তার 90 ভাগের 1 ভাগ আদর ভালোবাসা আমি আমার সৃজনকে দিতে পারিনি। সে তুই। আকাশের চোখ থেকে টুপ টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। একই সাথে জেডির চোখ থেকেও 2 ফোঁটা নোনা জল গড়ালো। বাতাসবাবু, তুমি কি কলজ? সৃজনের ভীত কণ্ঠে আকাশের হুঁশ ফেরে। সে দ্রুত ডান দিকে ঘাড় ফেরায়। সন্ধ্যার পাশে সৃজনকে ভীত চোখে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ঢুকিল। এদিকে সন্ধ্যা আর সৌম্য সৃজনের দিকে তাকিয়েছে। সৃজন সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে, দাদিমাকে পুরো বাড়ি খুঁজে কাউকে না পেয়ে ছোট্ট ছোট্ট পায়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। বাগানের দিকে শব্দ পেয়ে এদিকটাই এসেছে। আর এখানে এসে একটা রক্তাক্ত অচেনা লোককে দেখে ছেলেটা ভয় পায়। সাথে আকাশকে লোকটার উপর ঝুঁকে থাকতে দেখে সৃজনের ভয়ের মাত্রা বাড়ে। সে আবারও কিছু বলতে নাই, তার আগেই আকাশ জিডিকে ছেড়ে বড় বড় পায়ে এগিয়ে এসে সৃজনকে কোলে তুলে নেয়।
সন্ধ্যা সামান্য ঝুঁকেছিল সৃজনকে কোলে নিতে। সমু এগিয়ে আসছিল, কিন্তু তার আগে আকাশকে কোলে নিতে দেখে তারা দুজনেই থেমে যায়। আকাশ সৃজনকে কোলে নিয়ে সৃজনের মাথা বুকে চেপে বড় বড় পা ফেলে সামনের দিকে এগোয়। সৃজন মুচড়া মুচড়ি করতে করতে বলে, আমি তোমার সাথে যাব না, আমি মার কাছে থাকবো, আমাকে সাহায্য বলছে। আকাশ মৃদু স্বরে বলে, এখন থেকে তুমি তোমার মায়ের সাথেই থাকবে, কিন্তু তার আগে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। সৃজন অবুঝ গলায় বলে। কি কথা? আমি আগে মার কোলে যাব। আকাশ পায়ের গতি বাড়ে, বলে, আগে আমার কথা শুনতে হবে। সৃজন চুপ থাকলো। গত এক সপ্তাহের মতন আকাশের সাথে থেকে তাদের মাঝে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে, তাই সে আর জেদ করলো না, তবে বলল, আমি কিন্তু এখন খালি মার কাছে আর দাদিমার কাছে থাকবো, বুঝছো বাতাসবাবু? সৃজনের কথাটা আকাশের বুকে কাঁটার নাই বিঁধল। মায়ের হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠল। তার এই বাচ্চা ছেলেটাকে কি করে বলবে তার ভালোবাসার দাদিমার কখনো সৃজনকে আদর করে কোলে তুলে নেবে না? দাদিমার আর কোনো আদর খাওয়া হবে না সৃজনের। শুধু সৃজন নয়, তারা আর কেউ তাদের মায়ের ভালোবাসা পাবে না। বেঁচে থাকতে সেই জলজ্যান্ত মানুষটাকে আর কখনো এক নজর দেখা হবে না। আকাশের চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। সৃজন আর আকাশের ছোট্ট কথোপকথন শুনে সন্ধ্যা আর সৌম্য পাথরের মতো দাঁড়িয়ে আছে। দুজনের দৃষ্টি জেডির দিকে। রক্তে মাখা ক্লান্ত জেডি সন্ধ্যার দিকে মলিন মুখে চেয়ে আছে। সন্ধ্যা ডান হাতে চোখ মুছে শক্ত গলায় বলে, মানুষের এতটা অধপতন হয়, এটা তোমাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। কেন এসব নোংরা খেলা খেললে আমাদের আম্মা? সন্ধ্যার গলা বেঁধে আসে। সে নিজেকে সামলাতে পারছে না। সে মানতে পারছে না তার আম্মা বেঁচে নেই। জীবনে আসা প্রতিটি বিপদের সময় মাথায় হাত রেখে সাহস দেওয়া মানুষটা নাকি আর নেই। সন্ধ্যা কি করে মানবে? জেডি সন্ধ্যার দিকে চেয়ে বেঁধে আসা গলায় বলে, সব তো তোর জন্য করেছি প্রাণ। সন্ধ্যা চেঁচিয়ে ওঠে। খবরদার এই অসহ্যকর নামে ডাকবেন আমাকে। জেডির মুখ মলিন হয়, মৃদু হেসে বলে, পারমিশন তো আমি কোনোদিনও পাইনি, তাতে কি? তাছাড়া তুই তো জানিস আমি বাধ্য ছেলে নই। আকাশ সৃজনকে নিয়ে অনেকটা পথ এগিয়ে গেছে। হঠাৎই শব্দ করে বলে ওঠে, আমি আমার ওয়াইফকে কোনো বাইরের মানুষের সাথে কথা বলে পারমিশন দিইনি। আকাশ কথাটা বলেও তার পা থেমে নেই। সে সৃজনকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আকাশের দৃঢ় কণ্ঠে সন্ধ্যা কেঁপে ওঠে। সে জেডির থেকে দৃষ্টি সরিয়ে নেয়। উল্টো ঘুরে আকাশ আর সৃজনের গমন পথে চায়। নিজেকে সামলে সামনের দিকে এগোই। জেডি অসহায় চোখে চেয়ে রইল সন্ধ্যার দিকে। নুয়ে পড়া দৃষ্টি নামতে নামতে সন্ধ্যার পায়ের কাছে এসে ঠেকে। গতকাল আকাশ সন্ধ্যাকে আলতা পরিয়ে দিয়েছিল, যেটা পা থেকে হালকা হালকা মুছে গেলেও পুরোপুরি মুছে যায়নি। জেডি বোধহয় বুঝল। চোখের সামনে ভেসে উঠল একটা রঙিন স্মৃতি। অধীর সন্ধ্যার হাতে একটা আলতার কৌটা ধরিয়ে দিলে সন্ধ্যা অবুঝ নয়নে বলে, এটা কি অধীর ভাইয়া? অধীর হেসে বলে, এটা আলতা, দু পায়ে পর, অনেক সুন্দর দেখাবে। ছোট্ট সন্ধ্যা আলতার কৌটাটা অধীরের দিকে বাড়িয়ে দিয়ে ঠোঁট উল্টে বলে, আমি পড়তে পারি না, তার চেয়ে এটা তোমার পায়ে পড়ে নাও। কথাটা শুনে অধীর ডান হাত উঠায় সন্ধ্যাকে থাপ্পড় দেওয়ার জন্য। সন্ধ্যা ভয় পেয়ে দ্রুত দুগাল ঠেকে নেয়। সন্ধ্যার অবস্থা দেখে অধীর হেসে ফেলে। নিজেকে সামলে বলে, এটা মেয়েদের জিনিস, আমি ছেলে হয়ে এটা পরবো? তোর মাথায় বুদ্ধি নেই? সন্ধ্যাকে এখনো ভয় পেতে দেখে অধীর নিজেকে সামলে নরম গলায় বলে। ভয় পাচ্ছিস কেন? সন্ধ্যা অসহায় কণ্ঠে বলে, তুমি আমাকে মারছো কেন? অধীর চোখ ছোট ছোট করে বলে। মেরেছিলাম কখনো? সন্ধ্যা মনে করতে পারল না, কারণ অধীর ভাইয়া তাকে কখনো মারেইনি। সন্ধ্যা কিছু একটা ভেবে বলে, মারার জন্য হাত তোলা তো, এরকম করলে আমি কিন্তু তোমার বউ হব না। কথাটা বলতে বলতে সন্ধ্যা তার দুহাত তার কোমরে তুলে আনে। অধীর মিটিমিটি হেসে বলে, তাহলে আমি কি করলে তুই আমার বউ হবি? সন্ধ্যা ভাবুক হয়। অনেকক্ষণ সন্ধ্যাকে চুপ থাকতে দেখে অধীর হতাশ হয়ে সন্ধ্যাকে এক জায়গায় বসিয়ে দিয়ে সন্ধ্যার দুপা টেনে তার উরুর উপর নেয়। সন্ধ্যা পা সরাতে নেয় আর চেঁচিয়ে বলে, আমার পা ছাড়ো। অধীর চোখ পাকিয়ে তাকালে সন্ধ্যা ঠকিলে তার দুপা অধীরের উরুর উপর রেখে মিনমিন করে বলে, ঠিক আছে, ধরো। সন্ধ্যার কাণ্ড দেখে অধীর আবারও শব্দ করে হেসে দেয়। সন্ধ্যা বোকা চোখে চেয়ে থাকে। অধীর হাসতে হাসতে সন্ধ্যার হাত থেকে আলতার কৌটা নিয়ে সন্ধ্যার দুপায়ে আলতা পরিয়ে দিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখল সন্ধ্যা উৎফুল্ল হয়ে আলতা পরানো দুপায়ের দিকে চেয়ে আছে। এক পর্যায়ে শব্দ করে হেসে উঠে বলে, অনেক সুন্দর তো, আমার খুব পছন্দ হয়েছে। অধীর সন্ধ্যার ফুল্লে ঘেরা মুখপানে চেয়ে মৃদু হাসে, বলে, নিয়ম করে দু পায়ে এই রং দিবি, এটা শেষ হলে আরেকটা কিনে দেব। খুশি হয়েছিস তো প্রাণ?
সন্ধ্যা অধীরের হাত থেকে আলতার কৌটাটা নিয়ে বলে, হ্যাঁ খুব, তুমি খুব ভালো অধীর ভাইয়া। এখন এই সুন্দর পা মা আর সৌম্য ভাইয়াকে দেখাবো, তুমি এখানে একটু বসো। এটুকু বলে সন্ধ্যা উঠে দাঁড়িয়ে উল্টো পথে দৌড় লাগায়। অধীর পেছন থেকে বিচলিত কণ্ঠে বলে, ধীরে যা, পড়ে যাবে। সন্ধ্যা শুনল না, আরও জোরে দৌড় লাগালো। খিলখিল হাসির শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল। আজও সেই প্রাণোচ্ছল সন্ধ্যার হাসির শব্দ জিডির কানে বাজে, এখনও বাজছে। তার দৃষ্টি সন্ধ্যার আলতো ভরে থাকা আলতা পায়ের দিকে। জিডির চোখের কোণ নতুন করে ভিজে উঠেছে। সে ক্ষীণ শব্দে ডাকল। প্রাণ। সন্ধ্যার কানে বোধহয় গেল না সে ডাক। সে আকাশের দিকে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার ছুটন্ত পা দেখে জেডির অসহায়ত্ব বাড়ে। সন্ধ্যার পায়ের ফাঁকে ফাঁকে সামনে আকাশে পা দেখে জেডি হঠাৎই শব্দ করে হেসে উঠল। তার খুব মনে আছে, এই আলতা সে তার সন্ধ্যা প্রাণকে প্রথম চিনিয়েছিল। সন্ধ্যা আজও আলতা পরে, কিন্তু তার জন্য নয়, পরে তার প্রিয় বন্ধুর জন্য। তার ডাকে আর সাড়া দেয় না, সাড়া দেয় তার প্রিয় বন্ধুর ডাকে। জেডির হাসিতে মাটিতে পড়ে থাকা তার ব্যথাযুক্ত ক্লান্তিতে ভরা শরীরটা দুলছে বেশ, কিন্তু চোখ জোড়া ঝাপসা থেকে ঝাপসাতর হতে থাকে। জিডি শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে। রক্তাক্ত ব্যথায় ভরা শরীরটা নিয়ে সে বেশ কসরত করে ধীরে ধীরে উঠে বসে। এরপর আরেকটু সময় নিয়ে উঠে দাঁড়ায় সে। ততক্ষণে আকাশ আর সন্ধ্যা মিলিয়ে গেছে। জিডি সেদিকে আর গেল না। সে ডান দিকে ঘাড় বাঁকালে সৌম্যর সাথে চোখাচোখি হয়। সৌম্য মলিন মুখে চেয়ে আছে জেডির দিকে। জেডি খুঁড়িয়ে খুঁড়িয়ে একদম সৌম্যর সামনে এসে দাঁড়ায়। বিধ্বস্ত মুখটায় মলিন হাসি ফোটায়। ডান হাত বাড়িয়ে সৌম্যর গালে রাখলে সাথে সাথে সৌম্য তার গালে রাখা জেডির হাত শক্ত হাতে ঝাড়া মেরে সরিয়ে দেয়। দু হাতে জেডির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, আপনার মন এত কুৎসিত আমি কখনো কল্পনাও করিনি। নিশ্চয়ই আমি বা মা আমাদের জীবনে কোনো পুণ্য করেছিলাম, আর তার উসিলায় আল্লাহ আপনার মতো নোংরা মস্তিষ্কের মানুষের হাত থেকে আমার বোনকে বাঁচিয়ে দিয়েছে। কত অন্যায় করেছেন, আর সবশেষে আমাদের সবার মাকে মেরে ফেললেন। কথাটা বলতে গিয়ে সৌম্যর গলা বেঁধে আসে। সে নিজেকে সামলিয়ে আগের চেয়েও রাগান্বিত স্বরে বলে, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা না করুক। আমরা সবাই দিনের পর দিন যতটা কষ্ট পেয়েছি, আমার মা কতটা কষ্ট নিয়ে এই দুনিয়ায় মায়া ত্যাগ করেছে, আপনার পরিণতি এসব কিছুর চেয়ে ভয়ানক হোক। কথাগুলো বলে সৌম্য জেডিকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায় উল্টো পথে। জেডি নিস্তব্ধ, নিশ্চুপ, মুখে রানি, চোখ দুটো ভিজতে ভিজতে এই পর্যায়ে এসে অশ্রুকণার স্থান গালে হয়। দম বন্ধকর অনুভূতি নিয়ে মাথাটা উঁচু করে আকাশ পানে তাকায়। দোকানের পর্দায় বাজছে সৌম্যর বলা কথাগুলো। জেডি মিলাতে চাইছে তার মস্তিষ্কে কতটা নোংরা, আর এই কারণে সে তার সন্ধ্যা প্রাণকে হারিয়েছে। কিন্তু হিসেব তো মিলছে না। সে ভালো মানুষ ছিল, ভীষণ ভালো মানুষ ছিল। সে সৌম্য আর সন্ধ্যার থেকে অনেক প্রশংসাও কুড়িয়েছিল নিজের নামে। না, সে তো অভিনয় করেনি সন্ধ্যাদের সাথে। সে ওদের সবাইকে একদম মন থেকে ভালোবাসত। যেভাবে ভালোবাসলে ভুল করেও ভুলে যাওয়া যায় না, সেভাবে ভালোবাসত। যেভাবে ভালোবাসলে শেষ নিঃশ্বাস ছাড়ার আগ পর্যন্ত ভালোবাসা পাবার জন্য লড়াই করা যায়, সেভাবে ভালোবাসত। যেভাবে ভালোবাসলে শুধু মনে রাখা যায়, সেভাবেই ভালোবাসত। কথাগুলো ভাবতে ভাবতে জেডি আকাশপানে চেয়ে বিড়বিড় করল, তুমি ভুল সৌম্য। আমার মন কুৎসিত বলে আমি আমার সন্ধ্যা প্রাণকে হারাইনি। বছরের পর বছর গড়া সাজানো স্বপ্ন আমার প্রাণকে হারিয়ে আমি মানুষটা কুৎসিত হয়েছি। তোমাদের চোখে নোংরা মস্তিষ্কের হয়েছি। তুমি তোমার 3-4 বছরে ভালোবাসা ইরাবতীকে কখনো অন্য কারো হতে দেখোনি। তুমি দেখোনি তোমার ইরাবতী তোমাকে ভুলে গিয়ে আরেকজনকে নিয়ে সুখে সংসার করতে করতে বাচ্চার মা হয়ে গেছে। কিন্তু আমি আমার 16 বছরের ভালোবাসাকে অন্যের হতে দেখেছি। আমাকে পুরো দমে ভুলে গিয়ে অন্যজনের বাচ্চার মা হতে দেখেছি। তুমি কি করে বুঝবে আমার ব্যথা? একদিন আমি আমার সন্ধ্যা প্রাণকে হারিয়ে ফেলার ভয় পেয়ে তোমার কাছে অনুরোধের হাত বাড়াতাম। তুমি না বুঝে আমার হারানোর ভয়কে হেসে উড়িয়ে দিতে। আজও তুমি আমার ব্যাপারে অবুঝ হয়ে থাকলে। দুটো খারাপ কাজের বিনিময়ে তুমি আমার ভালোবাসা পরিমাপ করলে। আমাকে বোঝার ক্ষমতা তোমাদের কারো হলো না। কথাগুলো বলে জেডি হঠাৎই শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে ঢলে পড়ার উপক্রম হয়েছে। নিজেকে সামলাতে না পেরে একসময় এসে ধীরে ধীরে বসে পড়ল। দু হাতের মাঝে মুখ লুকিয়ে নিয়ে আরও কিছুক্ষণ উচ্চ শব্দে হাসল। হাসতে হাসতে হঠাৎ করে বাচ্চাদের মতো কেঁদে উঠল। শব্দ করে করুণ সুরে ডেকে উঠল, মা। এটুকু বলেই থামল। কিন্তু জেডির কান্না থামল না। সে দু হাতের মাঝে মুখ রেখে কান্নারত অবস্থায় বলতে লাগলো, সন্ধ্যা আমায় ভালোবাসেনি মা। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সন্ধ্যা আমাকে করুণা করেও ভালোবাসিনি। এই স্বার্থপর মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে বলো?
তুমি থাকলে আমার বাবা আমার সাথে এত পাশবিক আচরণ করতে পারতো না। আমি হারাতাম না আমার সন্ধ্যা প্রাণকে। আমার জান ভাইটাও এত কষ্ট পেত না। আমার ছোট ভাইটার জীবনও দুঃখে ভরে যেত না। কেন একা একা চলে গেলে বলো? চলে যখন গেলেই তবে কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না? তোমরা কিছু বাবা মা এত স্বার্থপর কেন হও বলো তো? কেউ মরে গিয়েও একা ফেলে যাও, আর কেউ বেঁচে থেকে শত্রু হয়ে যাও। কথাগুলো বলতে বলতে জেডি এক পর্যায়ে থেমে গেল। এর কিছুক্ষণ পর থেমে গেল তার কান্নার আওয়াজ। নিজেকে সামলাতে চাইল খুব করে। দুহাতে চোখ মুখ মুছে নিল। এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রক্তমাখা শার্টটার কয়েকটা বোতাম ছিঁড়ে গিয়েছে, যেটা অধীর টেনে টুনে ঠিক করে এলোমেলো পায়ে এগিয়ে গেল আসমানি নোয়ানের কবরের পাশে। ধীরে ধীরে সামান্য ঝুঁকে কবরটা একবার পরখ করল, যেন কোনো মানুষকে দেখছে। হঠাৎ কি হলো কে জানে, শব্দ করে হেসে উঠল। মাথাটা অনবরত ডানে বায়ে নাড়ায়। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে কবরের দিকে চেয়ে জেডি বলে উঠল, থ্যাঙ্কস এ লর্ড মিসেস আসমানি নওয়ান, আমাকে এতটা হেল্প করার জন্য। ভালো থাকবেন। কথাটা বলতে বলতে আসমানি নোয়ানের কবরের উপর ডান হাতে একটা ঠোকা মারল। এরপর ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে বেরিয়ে গেল বাগান থেকে। বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে এগিয়ে যায় তার গাড়ির দিকে। রাস্তার পাশে সমুকে দাঁড়িয়ে থাকতে দেখে জেডি এগিয়ে গিয়ে দাঁড়ায় সমুর সামনে। সমু মাথা উঁচু করে তাকাতেই জেডি বাঁকা হেসে বলে, রেহানে খোঁজ নেবে না মাই ডিয়ার ছোট্ট ভাই? সমু বিস্ময় দৃষ্টিতে তাকায়। ঢুকিল ছেলেটা। থেমে থেমে বলতে নেয়, রিহান, আমার ফ্রেন্ড কো। জেডির চোখ মুখ থেকে শুরু করে পুরো বডির বেহাল দশা। দেখে বোঝা যাচ্ছে সে ঠিক করে দাঁড়াতে পারছে না, কিন্তু তার মুখাবয়বে সে ছাপ নেই। বরং সে শরীরের এসবকে পাত্তা না দিয়ে তার মতো দাঁড়িয়ে আছে। সমুর দিকে চেয়ে ডান চোখ টিপ দিয়ে হেসে বলে, ওকে তো আরও বছরখানেক আগেই মেরে দিয়েছি সৌম্য। সমু স্তব্ধ হয়ে যায়, বুকটা ধক করে ওঠে। মেরে দিয়েছে মানে? জেডি আবারও একই সুরে বলে, আমার সন্ধ্যার প্রাণের পিছিয়ে সবসময় ঘুরঘুর করতো। এবি হারিয়ে গেছে ভেবে ও আমার সন্ধ্যার প্রাণের জীবনে সুযোগ নিতে চেয়েছিল, তাই মেরে দিলাম আর কি। সবাই তো আর আমার এবি জান না যে আমার প্রাণের সাথে এত লেপ টানার পরও ওকে এই সুন্দর পৃথিবীতে নিঃশ্বাস নিতে দিব। বিশেষ না হলে রিহানের বাড়ি গিয়ে খোঁজ নিতে পারো। এটুকু বলে জেডি চলে যেতে গিয়েও থেমেছে। কিছু মনে পড়ার ভঙ্গিতে আবারও বলে ওঠে, ও আরেকটি কথা, ওর খবর খুঁজে পাবে না কিন্তু, কারণ ওকে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। এতক্ষণ সময় নিজেকে সামলাতে পারলেও জেডির লাস্ট কথাটা শুনে আর পারল না। তার দু চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। আর কত সহ্য করবে সে? তেড়ে যায় জেডির দিকে। ডান হাতে জেডির নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। চিৎকার করে বলে, অমানুষ তুই একটা। আর কত আমাদের নিঃস্ব করবি? তোর মতো পশুর সাথে আমাদের পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। রাস্তার কুকুরের পাশেও তোর জায়গা হবে না। মানুষ সবই পশুতে। মানুষের রক্ত চুষে খেয়ে ফেট ভরতে চাস তু। কথাগুলো বলে জেডির পাশে রাস্তায় একতলা থুতু ছুঁড়ে ফেলে সমু। সাথে দু চোখ বেয়ে আপনা আপনি নোনা জল গড়াই ছেলেটার। জেডি অবাক হয়ে কেবল দেখল সমুকে। যে সমু তার দিকে মাথা উঁচু করে তাকিয়ে কথা বলতে সংকোচ বোধ করত সম্মানের কারণে। সেই সমু আজ তার গায়ে হাত তুলেছে। যতটা নিচু করে কথা বলা যায় বলেছে। তার জন্য তুই শব্দটা বেছে নিয়েছে। নোংরা মস্তিষ্ক থেকে শুরু করে পশুর সাথে পর্যন্ত তুলনা দিয়েছে। জেডি সমুর দিকে চেয়ে মৃদু হাসল, বলল, সব জানি আমি, তবে আরেকটু অমানুষ্য বাকি আছে। প্রিপেয়ার থেকে সৌম্য, কেমন? কথাটা বলতে বলতে জেডির হাসি চওড়া হয়। সমু অবাক হয়ে তাকায় জেডির দিকে। ততক্ষণে জেডি তার ঝাপসা চোখ জোড়া সরিয়ে নিয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। সমু ঠিক কার জন্য কষ্ট পাবে? নিয়াজ ভাইয়ার জন্য, নাকি আসমানি নোয়ানের জন্য, নাকি তার প্রিয় বন্ধু রিহানের জন্য? গত 1.5 বছরের বেশি ভেবে এসেছে রিহান তাকে ভুলে গিয়েছে। রিহানের মা নিষেধ করার পর সমনি রিহানের সাথে দূরত্ব তৈরি করেছিল। কিন্তু তার বিশ্বাস ছিল রিহান তার কাছে আসবে। কিন্তু তার বিশ্বাস ভেঙেছিল, কারণ রিহান তার কাছে যায়নি, তার আর না তো তার কোনো খোঁজ নিয়েছে। সৌম্য ভেবেছে রিহান বোধহয় তাকে একেবারেই ভুলে গিয়েছে। কিন্তু আজ এটা কি শুনল? যে বন্ধুর উপর অভিমান করে বুকে দুঃখ চেপে নিজ ভাগ্য খারাপ জেনেও বন্ধুত্বের খাতিরে কখনো কখনো চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকত, আজ শুনছে তার সেই বন্ধু নাকি আরও বছরখানেক আগে মারা গেছে। না, শুধু মারা যায়নি, মেরে ফেলা হয়েছে। সৌম্য কতক্ষণ যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, দম আটকে আসছে তার। শেষবার রিহানের সাথে দেখা হলে রিহান দৌড়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সৌম্য ধরেনি। উল্টো রিহানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়েছিল। রেগে বলেছিল, তুই আমার থেকে দূরে থাকবি রিহান। রোজ রোজ সামনে আসবি না তো।
তোর একটা বন্ধু আছে, এটা ভুলে যা। রিহান অসহায় কণ্ঠে বলে। এভাবে কেন বলছিস সৌম্য? আমার মায়ের কথা ধরিস না সৌম্য। মায়েরা তো কত কিছুই বলে।